কখনো কি ভেবেছ দেখতে একেবারে সাধারণ একজন মানুষ আসলে ভেতরে কতটা ভয়ঙ্কর হতে পারে? একেবারে সাদামাটা দেখতে এই মানুষটা যখন মাত্র ১৬ সেকেন্ডে ৫ জন মানুষকে ধুলোয় মিশিয়ে দিতে পারে, তখন তোমার মনেও প্রশ্ন জাগবে আসলে কি ঘটেছিল, এই মানুষটা আসলে কে, আর এতটা বিপজ্জনক হওয়া সত্ত্বেও কেন সে সবার কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখে? আজকের এই সিনেমার গল্পে আমরা সেই রহস্যের সমাধান খুঁজব। তো আর দেরি কেন, একটা লাইক করে রেডি হয়ে যাও এই দুর্দান্ত সিনেমাটা দেখার জন্য। গল্পের শুরুতেই আমরা এই সিনেমার প্রধান চরিত্র রবার্টের সাথে পরিচিত হই। দেখতে তো সে একেবারে সাধারণ মানুষের মতোই, কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত অভ্যাস আছে। প্রতিটি কাজে সে চরম শৃঙ্খলাবদ্ধ, ঘড়ির কাঁটার মতো সে সময় মেনে চলে। পৃথিবী ওলটপালট হয়ে গেলেও তার রুটিন কখনো বদলায় না। রবার্ট একটা শপিং মার্কেটে কাজ করে, আর সহকর্মীদের মাঝে সে খুবই প্রিয় একজন মানুষ। রবার্টের প্রতিদিন রাতে একটা বিশেষ রুটিন আছে। সে বাড়ি থেকে একটা টি ব্যাগ টিস্যুতে মুড়ে কাছের একটা রেস্টুরেন্টে যায়। সেখানে সে প্রতিদিন বই পড়ে আর চা খায়। সেই রেস্টুরেন্টে তার সাথে রোজ দেখা হয় এলিনা নামের একটা মেয়ে। পেশায় সে একজন নিশাচর পতিতা। তাদের মধ্যে বেশি কথা হয় না, কিন্তু একদিন এলিনা তাকে জিজ্ঞেস করল, তোমার বই পড়াটা কদ্দূর পৌঁছালো? রবার্ট বলল, প্রায় শেষ হয়ে এলো। ঠিক তখনই এলিনার রাশিয়ান বসের ফোন এলো। সে তাকে বলল, আমি একজন কাস্টমার পাঠিয়েছি, তার সাথে দেখা করো। সেই কাস্টমারটা খুবই মোটা আর বিশ্রী ছিল। এলিনা তাতে রাজি হয় না আর বলে, আমি ওই কুৎসিত মানুষটার সাথে যেতে পারবো না। কিন্তু এই পেশায় না বলার কোনো সুযোগ নেই, তাই তাকে বাধ্য করা হলো ওই লোকটার সাথে যেতে। রবার্ট দূর থেকে পুরো ঘটনাটা লক্ষ্য করল, এলিনার করুণ দশা ও রবার্টের প্রতিশোধের সিদ্ধান্ত। পরের রাতে রবার্ট আবার সেই রেস্টুরেন্টে এলো আর এলিনার সাথে দেখা করল, কিন্তু আজ তার চেহারায় অনেক আঘাতের চিহ্ন ছিল। রবার্ট জিজ্ঞেস করল, তোমার এই হাল কে করল? এলিনা বলল, এই লাইনে এটা তো সাধারণ ব্যাপার। রবার্ট বলল, তুমি এই পেশাটা ছেড়ে দিয়ে একটা ভালো রাস্তায় চলে এসো। এলিনা বলল, এখানে আসা সহজ, কিন্তু এখান থেকে বেরিয়ে যাওয়াটা খুব কঠিন। এরপর সে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে বাইরে হাঁটতে লাগল। রাস্তায় হাঁটতে হাঁটতে এলিনা ও রবার্টের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কথা হলো। রবার্ট বলল যে তার একজন স্ত্রী ছিল, কিন্তু আজ সে তাকে ছেড়ে চলে গেছে। তাদের কথার মাঝেই একটা গাড়ি এলো আর এলিনাকে ধাক্কা মেরে গাড়িতে ঢুকিয়ে নিল। যে লোকটা এই মারধর করল তার নাম ছিল স্ল্যাভি। স্ল্যাভি রবার্টকে দেখে তার হাতে একটা কার্ড দিল আর বলল, এই মেয়েটা খুব চালাক, আমাকে ফোন করলে এর চেয়েও ভালো মেয়ে তোমাকে দেব। এরপর সে সেখান থেকে চলে গেল। ওই লোকটা বুঝতেই পারল না সে কার সাথে কথা বলে চলে গেল। পরের রাতে রবার্ট আবার সেই রেস্টুরেন্টে গেল, কিন্তু আজ এলিনাকে দেখতে পেল না। রেস্টুরেন্টের মালিক তাকে বলল, কেউ এলিনাকে খুব নির্মমভাবে মেরেছে আর তাকে হাসপাতালের আইসিইউতে পাঠানো হয়েছে। এটা শুনে রবার্ট খুব বিচলিত হল, কারণ অল্প কয়েক দিনে সে ওই মেয়েটার জন্য এক ধরনের ভালোবাসা অনুভব করতে শুরু করেছিল। তাই সে এলিনাকে খুঁজতে হাসপাতালে চলে গেল। প্রতিশোধের আগুন আর ভয়ঙ্কর লড়াই। হাসপাতালে পৌঁছে রবার্ট দেখল এলিনার অবস্থা খুব খারাপ। তাকে এতটা বাজেভাবে মারা হয়েছে যে তার পুরো চেহারাটা নষ্ট হয়ে গেছে। রবার্ট সেখানে এলিনার একজন বন্ধুকে দেখতে পেল আর তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, এলিনা কেমন আছে? তখন তার বন্ধু ম্যান্ডি খুব ভয় পেয়ে জিজ্ঞেস করল, আপনি কে? রবার্ট নিজেকে এলিনার বন্ধু হিসাবে পরিচয় দিল। ম্যান্ডি একটু ভরসা পেয়ে বলল, এই কাজটা স্ল্যাভি করেছে। জোর করে এক ক্লায়েন্টের কাছে পাঠানোর জন্য স্ল্যাভি তার ওপর হাত তুলেছিল। তখন এলিনাও তাকে আঘাত করেছিল। তখন স্ল্যাভি পাগলের মতো এলিনাকে মারল আর তার মুখে ব্যাটারির অ্যাসিড ঢেলে দিল, যাতে তার এই অবস্থা দেখে অন্য কেউ আর এমন কাজ করার সাহস না পায়। এই সব শুনে রবার্ট মনে মনে নিজেকে তৈরি করতে শুরু করল। সে ভাবল, তাহলে কি আমাকে আবার আমার পুরনো জীবনে ফিরে যেতে হবে? আবার কি আমাকে দেখাতে হবে আমি আসলে কে? এরপর দৃশ্যটা স্ল্যাভির আস্থানায় চলে গেল। কার্ডে লেখা ঠিকানা অনুযায়ী রবার্ট সেখানে পৌঁছাল। রবার্ট স্ল্যাভিকে $৯,৮০০ দিয়ে বলল, এই টাকা রাখো আর এলিনাকে সারা জীবনের জন্য মুক্তি দাও। স্ল্যাভি এটা শুনে হাসল আর বলল, এই টাকা দিয়ে আমি শুধু 1 মাসের জন্য ওকে তোমাকে দিতে পারি। আর যদি তুমি এই লাইনে নাম লেখাতে চাও তাহলে চলে এসো, কারণ এই লাইনে তোমার মতো কালো লোকেদের ভালো চাহিদা আছে।
রবার্ট এই সব কথা একেবারে শান্ত মাথায় শুনল। এক মুহূর্তের মধ্যে সে সেই ঘরের মধ্যে থাকা সব ভাড়াটে গুন্ডাকে স্ক্যান করে নিল। কার কাছে কোন বন্দুক আছে, কে কোথায় বসে আছে, সব কিছুর পুরো খুঁটিনাটি সে তার মাথায় হিসাব করে নিল। এরপর ধীরে ধীরে ঘরের দরজা বন্ধ করে রবার্ট বলল, এই নির্বোধগুলোকে মারতে আমার বেশি হলে 16 সেকেন্ড সময় লাগবে। এই কথা বলে সে তার ঘড়ির স্টপওয়াচ চালু করে দিল। রবার্টের দক্ষতা এবং একের পর এক আঘাত। এবার দেখা গেল তার বিপজ্জনক কৌশল অনুযায়ী মুহূর্তের মধ্যে একটার পর একটা লাশ ফেলে দিল। একজনের কাছে রাখা বন্দুক নিয়ে স্ল্যাভিকে গুলি মারল, একজনের নিজের ছুরি দিয়ে তার ঘাড় কেটে ফেলে দিল, একজনের চোখ একটা বাটি থেকে বের হওয়া কাঁচ দিয়ে তুলে নিল, আর শেষ জনকে শ্যাম্পেন খোলার স্ক্রু দিয়ে সোজা তার মুখ বরাবর ঢুকিয়ে দিল। আর এভাবে 5 জনকে মারতে তার সময় লাগল মাত্র 28 সেকেন্ড। সেখান থেকে 9 সেকেন্ড কমিয়ে দেখলে মারার সময়টা ছিল মাত্র 19 সেকেন্ড। না, 3 সেকেন্ড বেশি হয়ে গেল। আর তোমাকে বলে দিই, এখানকার মারামারি দৃশ্যটা ছিল অসাধারণ। পরের দিন সে একেবারে সাধারণভাবে কাজে ফিরে এলো, আর তাকে দেখে কেউ ভাবতেও পারল না যে আগের রাতে সে 5 জন লোককে পরপারে পাঠিয়ে দিয়েছে। এই সময়ে বাড়ি ফিরে রবার্ট খবর পেল যে সেই 5 জন লোককে মেরে ফেলা হয়েছে। সে বুঝতে পারল যে এখন এই ব্যাপারটা অনেক দূর পর্যন্ত গড়াবে। এই সময়ে শহরে এলো একজন ভয়ঙ্কর রাশিয়ান এজেন্ট যার নাম টেরি। টেরি সেই খুনের ঘটনাস্থলে গেল আর দেখল যে তাদের লোকগুলোকে খুব নির্মমভাবে মারা হয়েছে। মারার এই ধরন দেখে টেরি বুঝতে পারল যে এটা কোনো সাধারণ মানুষের কাজ নয়, বরং যে এটা করেছে সে নিশ্চয়ই খুব প্রশিক্ষিত একজন মানুষ, যেমন আর্মি বা নেভির প্রশিক্ষণপ্রাপ্ত লোক। টেরি এরপর শহরের কিছু পুলিশের সাথে মিটিং করল। সেখানে ফ্র্যাঙ্ক নামের একজন পুলিশ তার সাথে ঠিক মতো কথা বলল না, কিন্তু টেরি অন্য ধরনের লোক ছিল। সে তাকে বুঝিয়ে দিল যে আমি এখানে শুধু তোমার কাছে ভিক্ষা চাইতে আসিনি, আমি এখানে এসেছি তোমাকে আদেশ দিতে। সৎ রালফিকে সাহায্য এবং টেরির আগমন। অন্যদিকে রবার্ট দেখল যে তার পছন্দের এক সহকর্মী রালফি কাজে আসেনি। সে তার বাড়িতে গেল আর দেখল যে তার মায়ের দোকানে আগের রাতে আগুন লেগে গিয়েছিল। এই কারণে সে আজ কাজে আসেনি। আগুন লাগার ধরন দেখে রবার্ট বুঝতে পারল যে এটা কোনো দুর্ঘটনা নয়, বরং কেউ ইচ্ছে করে এখানে আগুন লাগিয়েছে। এই কারণে সে রালফিকে জিজ্ঞেস করল, আসল ঘটনাটা কি? তখন রালফি বলল যে শহরের কিছু পুলিশ অফিসার তাদের কাছ থেকে ঘুষ নেয়। আগের রাতে তারা যখন টাকা দিতে পারেনি তখন তারা এই কাজটা করেছে। রবার্ট এই সব শুনে বুঝতে পারল যে এখন তাকে কি করতে হবে। সেই রাতে সেই 2 পুলিশ অফিসার আবার রালফির দোকানে এলো। ঘুষ নেওয়ার সময় রবার্ট তাদের বলল, এই সব খারাপ কাজ ছেড়ে দাও। তাকে দেখে তারা তাকে হালকাভাবে নিল আর তার সাথে মজা করতে লাগল। কিন্তু রবার্ট তখন সেই 2 জনকে মাত্র 5 সেকেন্ডে এমনভাবে কাবু করল যে তারা পরে বাবা বাবা বলতে বলতে তাদের কাছ থেকে টাকা নিয়েছিল তাদের সবাইকে সেই টাকা ফেরত দিয়ে দিল। এই সময়ে ট্যাডি সেই স্ল্যাভির খুনিকে খুঁজতে খুঁজতে একজন ঠিকাদারের কাছে গেল। সেই ঠিকাদার টেরিকে রাশিয়ান নির্বোধ ছেলে বলে উত্ত্যক্ত করতে শুরু করল, কিন্তু সে জানত না যে টেরি কি জিনিস। তাই কিছুক্ষণ পর টেরি তাকে টাকা দিয়ে হুঁশিয়ারি দিল আর তার মুখ ফাটিয়ে দিল। টেরি এবার এলিনার বন্ধুকে খুঁজতে লাগল। সে তাকে জিজ্ঞেস করল, তুমি কি এলিনাকে চেনো? তার বন্ধু মিথ্যা বলল যে সে এলিনাকে চেনে না, কিন্তু তার চোখ আর মুখ দেখে টেরি বুঝতে পারল যে সে মিথ্যা বলছে। রহস্যময় কিলার রবার্টের আসল পরিচয়। টেরিকে এবার পুরো মার্কেটের প্রধান, যার নাম পুশকিন, সে ফোন করল। পুশকিন যখন টেরির কাছে কাজের খবর জানতে চাইল তখন টেরি বলল, আমি আমার জীবনে এমন কোনো হত্যাকাণ্ড দেখিনি। যে এই খুনটা করেছে সে কোনো সাধারণ মানুষ নয়, আর আমার জানা মতে আমাদের পুরো নেটওয়ার্কে কারও এত দক্ষতা নেই। পুশকিন তখন বলল, এই খুনিকে তাড়াতাড়ি খুঁজে বের করো। তখন টেরি বলল, কয়েকদিনের মধ্যে আমি ওকে ধরে ফেলব। এরপর টেরি এলিনার সেই বন্ধুর কাছে গেল। সেখানে গিয়ে সে শান্ত মাথায় জিজ্ঞেস করল আর জানতে পারল যে সেই দিন এলিনার সাথে দেখা করতে একজন কালো লোক এসেছিল, কিন্তু সে তার নাম জানায়নি। টেরি যা জানতে চেয়েছিল তা জেনে নেওয়ার পর সে মেয়েটার গলা টিপে তাকে মেরে ফেলল।
টেরি তার সঙ্গীকে রবার্টের ছবি দেখিয়ে বলল, এই হচ্ছে সেই খুনি যে আমাদের লোককে মেরেছে, তাই তার সম্পর্কে যত তথ্য পাওয়া যায় সব বের করতে থাকো। পরের দৃশ্যে দেখা গেল যে রবার্ট যে শপিং মার্কেটে কাজ করে সেখানে একজন চোর এলো আর ক্যাশ কাউন্টার থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল। রবার্ট তখন চুপচাপ তাকে টাকা দিতে শুরু করল, কিন্তু যখন সেই চোরটা একটা মেয়ের কাছ থেকে তার মায়ের দেওয়া আংটিটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল, তখন এইবার রবার্টের পাওয়ার মোড সক্রিয় হয়ে গেল। কিন্তু সেখানে হঠাৎ করে একটা বাচ্চা দেখতে পেল। সেটা দেখে সে তার রাগ নিয়ন্ত্রণ করে নিল আর সেই মেয়েটার হাত থেকে আংটিটা ফিরিয়ে নিয়ে তাকে দিয়ে দিল। কিন্তু সেই চোরটা জানত না যে সে কার সাথে ঝামেলা করেছে। রবার্ট তার পিছু পিছু গিয়ে তার গাড়ির নম্বরটা টুকে নিল আর একটা হাতুড়ি তৈরি করে নিল যাতে তার হাত পা ভেঙে দিতে পারে। এরপর যখন মেয়েটা কাউন্টারে ফিরে আসলো তখন সে তার ডেস্কের ওপর সেই আংটিটা দেখতে পেল, আর অন্যদিকে রবার্ট তার হাতুড়িটা একটা রুমাল দিয়ে মুছে সঠিক জায়গায় রেখে দিল। পরিষ্কার বোঝা গেল যে রবার্ট তার পোশাকের থেকে এক ধরনের ওষুধ সেই চোরটাকে দিয়েছিল। পরের দৃশ্যে টেরি রবার্টের বাড়িতে পৌঁছালো। সেখানে সে নিজেকে একজন গোয়েন্দা হিসেবে পরিচয় দিয়ে রবার্টের সাথে শান্ত মাথায় কথা বলতে লাগল। রবার্টের চোখ দেখে টেরির বুঝতে দেরি হলো না যে এই সেই মানুষ যিনি সবাইকে একসাথে মেরেছিল, আর রবার্টও বুঝতে পারল যে সে কোনো এজেন্ট বা পুলিশ অফিসার নয়। তাই সে সরাসরি প্রশ্ন করল, তুমি আমাকে কিভাবে ধরলে? আমি তো কোনো পদচিহ্ন রেখে আসিনি। টেরি তখন বলল, মানুষকে খুঁজে বের করা আমাদের কাজ। রবার্ট তখন বলল, এই জন্যই তো আমি জানতে এসেছি যে আসলেই লোকটা কে। টেরি তখন কিছু না বলে সেখান থেকে চলে গেল। নিচে গিয়ে গাড়িতে বসতে বসতে সে বলল, এখন পর্যন্ত আমরা এই লোকটা সম্পর্কে যা জেনেছি তা সব ভুল ছিল। এই কোনো সাধারণ মানুষ নয়। তাই সে পুরো দলকে সেই লোকটাকে খুঁজে বের করার জন্য পাঠিয়ে দিল। তার পুরো তথ্য নিয়ে সে বলল, এই লোকটার কোনো অপরাধের নথি নেই। সে ঠিকমতো কর দেয়, ভালো চাকরি করে আর একেবারে সাধারণ জীবনযাপন করে। টেরি বলল, সবকিছু এত নিখুঁতভাবে পরিকল্পনা করা হয়েছে যে এই লোকটা নিশ্চয়ই কোনো সামরিক বাহিনীতে ছিল, আর যদি তা না হতো তাহলে এত নিখুঁতভাবে তার পুরো তথ্য লুকানো অসম্ভব। এই সময়ে রবার্ট তার বাড়ির বিভিন্ন জায়গায় ক্যামেরা লাগানো শুরু করল। সেই সাথে সে সেখানে কিছু এমন প্রমাণ রাখল যাতে যদি কেউ এই ঘরে আসে তাহলে কোনো তথ্য বাইরে নিয়ে যেতে না পারে। আসলে রবার্ট এমন একজন মানুষ ছিল যার পুরনো নথির কোনো তথ্য পুরো পৃথিবীতে ছিল না। রবার্টের দক্ষতা এবং টেরির বিভ্রান্তি। এরপর টেরি একজন লোককে রবার্টের সেই রেস্টুরেন্টে পাঠালো যেখানে সে প্রতিদিন যায়, কারণ তাদের নিজেদের চোখে এই প্রমাণ দরকার ছিল যে এই সেই বিপজ্জনক খুনি নাকি নয়। সেই ভাড়াটে খুনি তখন নিজেকে একজন পাওয়ার লাইন ঠিক করার লোক হিসেবে পরিচয় দিয়ে কিছু অর্ডার করল। কিন্তু রবার্ট সহজেই বুঝতে পারল আর বলল, যদি তুমি সত্যি সত্যি পাওয়ার লাইন ঠিক করার লোক হতে তাহলে এই কাজটা তোমার হাতে লেগে থাকতো। আসলে তুমি এখানে আমার জন্যই এসেছো, তাই না? বেচারা ধরা পড়ে গেল। যেমনই সে গুলি তুলল, রবার্ট তার বিখ্যাত ঘড়ির স্টপওয়াচ চালু করে দিল আর তাকে একবার স্ক্যান করল। যা হওয়ার ছিল সেটাই হলো। মাত্র কয়েক সেকেন্ডে রবার্ট তার হাতে রাখা বই দিয়ে জায়গায় জায়গায় নিখুঁতভাবে নিশানা করে তাকে মেরে ফেলল, আর বেচারা লাল পানি মুখ থেকে বের করতে করতে পড়ে গেল। এই সময়ে টেরিও এইসব তার লোকেদের সাথে দেখছিল, কিন্তু আসল দৃশ্য দেখার আগে সেখানে একটা গাড়ি এসে তাদের এই দুর্দান্ত দৃশ্যটা দেখতে দিল না। রবার্ট চুপচাপ সেই ভূতিকে মেরে ফেলল আর হোটেলের পাওয়ার লাইন কেটে দিল। এরপর সে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে তার ফোন দিয়ে টেরির কিছু ছবি তুলল আর সেখান থেকে চলে গেল। এরপর টেরি তার সঙ্গীদের সাথে রবার্টের পিছু ধাওয়া করতে করতে তার বাড়িতে পৌঁছালো। রবার্ট চালাক ছিল, তাই সে সেখান থেকে বেরিয়ে গেল। কিন্তু সে অন্য বিল্ডিংয়ে গিয়ে তার সেট করা ক্যামেরা দিয়ে সবাইকে একবার ভালো করে দেখে নিল। পরের দিন সকালে রবার্ট একজন পুরনো বন্ধুর সাথে দেখা করতে তার বাড়িতে গেল, আর এখানেই আমরা রবার্টের আসল পরিচয় জানতে পারি। আসলে রবার্ট একজন গোপন এজেন্ট ছিল। এই গোপন এজেন্টদের কাজ ছিল যে মিশন শেষ হওয়ার পর নিজেদের সব পরিচয় বা তথ্য পুরো পৃথিবী থেকে সরিয়ে দেওয়া।
রবার্টও ঠিক একইভাবে একটা মিশনের পর তার পরিচয় চিরতরে মুছে ফেলার জন্য একটা নকল বিস্ফোরণ ঘটিয়ে দিল আর সবার সামনে মৃত প্রমাণ করল, যাতে তার নামের কোনো তথ্য কোনো পুলিশ বা মাফিয়াদের কাছে না থাকে। এই সব করার জন্য তার 2 বন্ধুর সাহায্য লাগে, আর শুধুমাত্র তারাই জানে যে রবার্ট এখনও বেঁচে আছে। এখানে রবার্ট টেরির ছবি তার বন্ধু সুজানের কাছে দেখালো। পরের দিন সুজান তাকে টেরির সম্পর্কে পুরো তথ্য দিল। সুজান বলল যে টেরি একজন বিপজ্জনক রাশিয়ান সৈনিক, যে মাফিয়া প্রধান পুশকিনের ডান হাত। পুশকিন রাশিয়াতে বসে পুরো আমেরিকায় তার জুয়া, মদ আর মানুষের ব্যবসা করে। তার রাজনৈতিক ক্ষমতা এতটাই বেশি যে কেউ তার দিকে আঙুল পর্যন্ত তুলতে পারে না। সুজান তাকে বলল, তুমি একটা খুব বড় জালে ফেসে গেছো, আমি চাইব যে তুমি এই সব থেকে দূরে থাকো। এরপর রবার্ট সুজানের কাছ থেকে বিদায় নিল। সুজানের স্বামী তখন প্রশ্ন করল যে সাহায্য চাইতে এসেছিল, আমরা কি সেটা করতে পারলাম? সুজান তখন বলল, রবার্ট এখানে সাহায্য চাইতে আসেনি, সে এসেছিল এই গ্যাংটাকে শেষ করার অনুমতি নিতে। অনুমতি তো পাওয়া গেল, এবার শুরু হবে গ্যাংটাকে শেষ করা। তাই রবার্টের প্রথম পদক্ষেপ ছিল নিজের দেশের পোষা কুকুরদের একটু সামলানো। এই জন্য সে সেই পুলিশ অফিসার ফ্র্যাঙ্কের কাছে গেল। সেখানে তাকে একটা গাড়িতে বসিয়ে গাড়িটা চালু করে দিল, কিন্তু গাড়ির গ্যাস পাইপটাকে সে গাড়ির ভেতরে ফিট করে দিল। আর রবার্ট তখন তার গাড়ির সব জানালা বন্ধ করে তাকে একটা চমৎকার গ্যাস থেরাপি দেওয়া শুরু করল। গ্যাস থেরাপি সহ্য করতে না পারার কারণে ফ্র্যাঙ্ক তখন রবার্টের সব কথা মেনে নিল, আর তারা এই রাশিয়ান গ্রুপের একটা বেআইনি কারখানায় তল্লাশি চালানোর জন্য গেল। সেখানে গিয়ে রবার্টের মাথা তো একেবারে খারাপ হয়ে গেল। এটা এত বড় গ্যাং ছিল যে শুধু ডলার গোনার জন্যই সেখানে 20টার বেশি কর্মী কাজ করছিল। সেখানে রবার্ট নিজেকে পুশকিনের লোক হিসেবে পরিচয় দিল, কিন্তু যেই গ্যাংয়ের একজন সদস্য জানতে পারল যে সে মিথ্যা বলছে, সে রবার্টের দিকে বন্দুক তুলল। আর এখানেই রবার্ট তার বিপজ্জনক দক্ষতা দেখিয়ে মাত্র আধা সেকেন্ডে তার বন্দুকটা ছিনিয়ে নিল আর তাকেই জিম্মি করে ফেলল। এরপর রবার্ট তার আসল মেশিনে বন্দুক লাগিয়ে বলল, সবাইকে চুপচাপ বন্দুক নিচে রাখতে বলো, না হলে তোমার মেশিন চিরদিনের জন্য বেকার হয়ে যাবে। এতটা বিপজ্জনক হুমকি খাওয়ার পরেও কি তুমি ঝামেলা করবে? এরপর তারা সবাই আত্মসমর্পণ করল। রবার্ট তখন সব কর্মীদের বান্ডিল বান্ডিল ডলার দিয়ে বিদায় করল আর 911 নম্বরে ফোন করে এই কারখানা সম্পর্কে জানিয়ে দিল। এরপর রবার্ট ফ্র্যাঙ্কের কাছ থেকে তথ্য নিল যে এই নেটওয়ার্কের সব তথ্য কোথায় রাখা আছে। ফ্র্যাঙ্ক তখন তাকে একটা লকারের ঠিকানা দিল। রবার্ট সেখানে গিয়ে অনেক নথি আর একটা পেন ড্রাইভ পেল। সেই পেন ড্রাইভে সব লেনদেন আর মাফিয়াদের তথ্য ছিল। রবার্ট তখন সব তথ্য এফবিআইকে ইমেল করে দিল। পুলিশ যখন সেই কারখানায় এলো আর যা দেখল, তাদের চোখ কপালে উঠে গেল। তারা দেখল যে পুরো ঘরে ডলার সাজানো আছে, আর সব বদমাশদের রবার্ট সেখানে হাত পা বেঁধে রেখে দিয়েছিল। এরপর আমরা আবার টেরিকে একজন বড় ডনের সাথে দেখি। সেই ডন তখন টেরিকে সাহস দিল আর বলল যে এই লোকটাকে ধরার জন্য আমার পোষা লোকরাই যথেষ্ট। যখন সে কিছুক্ষণের জন্য টয়লেটে গেল, তখন রবার্ট এসে সেই ডনের চোখে থাকা স্যানগ্লাসটা ভেঙে টেবিলের ওপর রেখে দিল আর বলল, তোমার ডনকে আমি পরপারে পাঠিয়ে দিয়েছি, আর এখান থেকে সে আর কখনো ফিরে আসতে পারবে না। মানে বুঝতেই পারছো বেশি সাহস দেখানোর জন্য ডনের সাথে রবার্ট কি করল। টেরিকে রবার্ট বলল, এবার তোমার বস পুশকিনকে আজ রাতের মধ্যেই তার সব খারাপ কাজ বন্ধ করতে বলো, আর এটা তোমার জন্য আমার তরফ থেকে শেষ প্রস্তাব। এই কথা বলতে বলতে সে তার কাগজে একটা মোবাইল নম্বর লিখে দিল আর বলল, আমার জীবনে আমি অনেক খারাপ কাজ করেছি আর এর জন্য আমি অনুতাপ করি, আমাকে আবার সেই লাইনে যেতে বাধ্য করো না। এখানে রবার্টের আচরণ দেখার মতো ছিল। এই সময়ে রবার্ট একটা সূত্র পেল যে এই মাফিয়াদের একটা বড় তেলের ব্যবসা আছে, তাই সে সেখানে গিয়ে তাদের পুরো নেটওয়ার্কটা ধ্বংস করে দিল। এই সব দেখে পুশকিনের মাথা একেবারে খারাপ হয়ে গেল। সে টেরিকে ফোন করল আর বলল, আমি মৃতদেহ চাই। টেরি তখন রাশিয়ার সবচেয়ে কঠিন 3 জন ভাড়াটে খুনিকে ডেকে আনল। টেরি রালফির সাথে রবার্টের একটা ছবি দেখে বুঝতে পারল যে রবার্টের কাছের মানুষ হয়তো এরাই। তাই টেরি আবার সেই শপিং মার্কেটে সবাইকে জিম্মি করে নিল আর রবার্টকে ফোন করে বলল, 30 মিনিটের মধ্যে যদি না আসো তাহলে সবাইকে মেরে ফেলব। রবার্টের কাছে কোনো উপায় না থাকার কারণে সে সেই শপিং মার্কেটের দিকে রওনা দিল। রাস্তায় তার বাস আসতে দেখে টেরি বলল, যেমনই চোখে পড়বে সবাইকে গুলি মেরে দেবে।
কিন্তু বাসের ভেতরে রবার্ট ছিল না। সে অন্য রাস্তা দিয়ে সেই শপিং মার্কেটে ঢুকে গেল আর স্টোরের সব আলো আর ফ্যান বন্ধ করে দিল, আর সেই সাথে একটা দারুণ গান চালু করে দিল। এটা দেখে গুন্ডারা রালফিকে নিয়ে গেল যাতে সেটা বন্ধ করা যায়, আর সেখানেই রবার্ট তার জোড়া ঘুষি দিয়ে সেই বদমাসটার মাথা ঠান্ডা করে দিল। রালফি রবার্টের এতটা বিপজ্জনক মার দেখে পুরোপুরি চমকে গেল। এই সময়ে সেই মারা যাওয়া বদমাসটার ওয়াকিটকি নিয়ে রবার্ট একজন গুন্ডাকে ডেকে নিল। ফলস্বরূপ সে কিছু বুঝে ওঠার আগেই রবার্ট তাকে মেরে ফেলল। সে তখন রালফিকে বলল, তোমরা সবাইকে নিয়ে এখান থেকে সাথে সাথে বাইরে বেরিয়ে যাও, আমি এদের সামলাচ্ছি। এই কথা বলতে বলতে রবার্ট পুরো শপিং মলের প্রধান লাইটগুলো বন্ধ করতে শুরু করে দিল আর দোকানের সব দরজা বন্ধ করে দিল। এবার আসল খেলা শুরু হবে। রবার্ট দোকানের মধ্যে রাখা আলাদা আলাদা জিনিস দিয়ে আলাদা আলাদা ধরনের ফাঁদ তৈরি করল আর নিজেকে ঘাতকের মতো লুকিয়ে চোখে না পড়ার মতো করে তুলল। সেই বিপজ্জনক ধরনের ফাঁদ দিয়ে রবার্ট একজন বদমাসকে ফাঁদে ফেলে ঝুলিয়ে দিল, আর যখন অন্য বদমাসটা সেখানে এলো তখন একটা ধারালো ব্লেড তার গলায় ঢুকিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করল। কিন্তু টেরি তাকে দেখতেই তার কাছে রাখা M4A1 বন্দুক দিয়ে গুলি করার কারণে রবার্ট গুলি খেল, কিন্তু এতে রবার্টের কোনো বিশেষ ক্ষতি হল না। এরপর রবার্ট একজনকে ড্রিল মেশিন দিয়ে তার মাথায় ড্রিল করে মেরে ফেলল। এবার সেখানে থাকা সবচেয়ে শক্তিশালী ভাড়াটে খুনিকে নিয়ন্ত্রণ করতে তার বেশ কিছু সমস্যা হল, কারণ সে রবার্টের চেয়ে দ্বিগুণ বড় ছিল। কিন্তু নিজের অসাধারণ দক্ষতার জোরে শেষ পর্যন্ত রবার্ট তাকেও মারতে সফল হল। কিন্তু ততক্ষণে রবার্ট খুব বেশি আহত হয়ে গেল, আর সেই সময়ে রালফি সেখানে পৌঁছালো আর বলল, আপনি বলেছিলেন সবাইকে নিয়ে বাইরে বেরোতে, তাই আমি আপনাকে একা ছেড়ে এখান থেকে বাইরে বেরোতে পারলাম না। এই কথা বলতে বলতে রালফি আহত রবার্টকে সেখান থেকে বাইরে নিয়ে যেতে লাগল, কিন্তু যাওয়ার সময়ে রালফির ওপর একজন গুন্ডা গুলি চালালো। তবুও রালফি খুব কষ্টে সেখান থেকে বেরিয়ে যেতে সফল হল। রবার্ট তখন কিছু গ্যাস সিলিন্ডার একটা মাইক্রোওয়েভে রেখে সংকেত দিল যে শেষ ভাড়াটে খুনিটা আসুক। যেই সে সেখানে এলো, পুরো গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটিয়ে রবার্ট তাকে সেখানেই মেরে ফেলল। আর এবার বাকি রইল আসল মানুষ টেরি। টেরি তখন রালফির কাছে এলো তাকে গুলি মারার জন্য, কিন্তু ঠিক সেই সময়ে রবার্ট দোকানের একটা পাওয়ার টুল বন্দুক দিয়ে টেরির হাত পায়ে হামলা করে, তাকে অক্ষম করে দিল, আর এরপর একটা ক্লোজ হেডশট দিয়ে টেরির কাজ শেষ করে দিল। দ্য ইকুয়ালাইজার, রবার্টের জীবনযুদ্ধ। এরপর সিনেমার দৃশ্যটা 3 দিন পর মস্কো রাশিয়াতে চলে গেল। সেখানে দেখা গেল যে মাফিয়াদের বস পুশকিন সবেমাত্র স্নান করে ফিরছে, কিন্তু এত নিরাপত্তার পরেও রবার্ট সেখানে উপস্থিত। রবার্টকে দেখে পুশকিন বলল, তুমি কি এখানে আমাকে মারতে এসেছ? আমাকে মেরে তোমার কি লাভ হবে? রবার্ট তখন বলল, তোমাকে মারলে আমি শান্তি পাব। পুশকিন তখন বলল, আসলে শান্তির মূল্য অনেক বেশি, তবুও তুমি একটা মূল্য বলো, দেখি আমি তোমাকে দিতে পারি কিনা। কিন্তু কথা শেষ হওয়ার আগেই রবার্ট সেখানকার আলো বন্ধ করে দিল আর উধাও হয়ে গেল। পুশকিন তখন দেখল যে তার বেসিনে জলের কল খোলা আছে, আর যখন সে জলের কলটা বন্ধ করতে গেল তখন রবার্টের সেট করা ইলেকট্রিক তারের সাথে তার হাত লেগে গেল, আর পুশকিন জীবনের শেষবারের মতো বিদ্যুতের শক খেল। পরের দৃশ্যে দেখা গেল যে রবার্ট সেই বিল্ডিং থেকে নিচে নামছে, আর তার চারপাশে সব বডিগার্ডদের লাশ পড়ে আছে। বুঝতেই পারছো, সে একা পুরো নিরাপত্তা কর্মীদের মেরে তারপর পুশকিনের কাছে গিয়েছিল। ভাই, এই দৃশ্যটা দেখে আমি নিজেও খুব অবাক হয়ে গিয়েছিলাম। শেষ পর্যন্ত রবার্টের মিশন শেষ হলো, তাই সে বস্টনে ফিরে গিয়ে আগের মতো স্বাভাবিক জীবনযাপন করতে লাগল। সেখানেই তার সাথে এলিনার দেখা হলো। এলিনা এখন বলল যে সে পুরোপুরি একটা ভালো জীবনযাপন করছে, এখন সে বই পড়ে, চাকরি করে। এই সব দেখে রবার্ট খুব খুশি হল। রবার্টকে এলিনা তার জীবন বদলে দেওয়ার জন্য ধন্যবাদ জানালো। সেই শেষ দৃশ্যে দেখা গেল যে রবার্ট একটা বই পড়ছে যার নাম দ্য ইনভিজিবল ম্যান। সেই সাথে সে তার পরিচয় আবার নতুন করে সাজানোর জন্য একটা নতুন চাকরি খুঁজছে, আর এখানেই সিনেমাটা শেষ হয়ে গেল। তো বন্ধুরা, এই গল্পটা আপনাদের কেমন লাগলো আমাদের মন্তব্য করে অবশ্যই জানাবেন, আর এই চ্যানেলটা এখনও নতুন, তাই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।